শেষ কথা জানানোর জন্য অলরেডি আমি আমার ফেসবুকে মানে ফেসবুক পেজে শেয়ার করেছি। সেটা হচ্ছে আমাদের বাড়িতে গত 2রা আগস্ট মানে 2nd অগস্ট একটা দারুণ প্রাপ্তি ঘটেছে। প্রাপ্তি বলবো, যে কোনো ভালো মুহূর্ত, ভালো কাজ, ভালো অনুষ্ঠান বাড়ির মধ্যে হলে সেটা সকলের ক্ষেত্রে, পুরো পরিবারের জন্য একটা প্রাপ্তি। সেটা হচ্ছে আমার বড় দাদা যিনি, তার বিবাহ সম্পন্ন হয়েছে এবং অনেকেরই কিউরিওসিটি ছিল এবং প্রত্যেকেই আমাকে অনেকে আমাকে কমেন্টসে জানাচ্ছিলেন এবং প্রশ্ন করছিলেন, মেসেঞ্জারে মেসেজ করছিলেন এবং অনেকে জিজ্ঞাসা ছিল যে এটা কার বিয়ে হচ্ছে দিদি, কার বিয়ে হচ্ছে, কার বিয়েতে আপনি এত দায়িত্ব পালন করছেন। আমি বাংলাদেশ থেকে হাবিবা অনেক অনেক ভালোবাসা জানাই, অনেক ভালোবাসা, খুব ভালো থাকুন। বাংলাদেশের অবস্থা আমি জানি হাবিবা, আমি জানি বাংলাদেশের, এবং আমরা উই আর অরিজিন ফ্রম বাংলাদেশ। আমার মায়েরা সব বরিশালে, সুতরাং আমি নিজেও খুব কষ্টে আছি, বাংলাদেশ খুব কষ্টে আছে আমি জানাই। এবং বাংলাদেশের মানুষদের যারা ভালোবাসে, এপার বাংলার যারা মানুষ, তারাও কিন্তু অত্যন্ত কষ্টে আছেন এবং এই সমস্যার সমাধান হয়ে যাক, সবাই ভালো থাকুক, সারা বিশ্বের মানুষ ভালো থাকুক, বাংলাদেশ আমাদের দেশ, আমরা প্রত্যেকে ভালো থাকি, এই শুভকামনা জানাই, এই প্রার্থনা জানাই, সারাক্ষণ এই প্রার্থনাই করছি হাবিবা। তো সত্যি মানে বাংলাদেশের অবস্থা এখন খুবই আশঙ্কাজনক এবং খুবই একটা অদ্ভুত পরিস্থিতির মধ্যে ওরা আছে, এটা তো ঘটনা। কিন্তু তার মধ্যেই কিছু কিছু মুহূর্ত মানুষের মন যেরকম খারাপ করে দেয়, কিছু মুহূর্ত আবার মানুষের মন ভালো করে দেয়। এরকম ভালো করার মুহূর্ত হচ্ছে যে সত্যি সত্যি আমার দাদার বিয়ে হয়েছে এবং অনেকেই আমাকে প্রশ্ন করছিলেন যে কার বিয়ে হচ্ছে। এটা আমার বড় দাদার বিয়ে হলো এবং অনেকেরই প্রশ্ন যেটা যে এতদিন কেন বিয়ে হলো না, মা মারা যাওয়ার পরেই কেন বিয়ে হলো, তার কারণটা হচ্ছে যে বিভিন্ন কারণ আছে। তার কারণ হচ্ছে যার সঙ্গে বিয়ে হয়েছে ওনাকে আমার দিদিমা পছন্দ করে গিয়েছিলেন এবং আমার দিদিমার খুব ইচ্ছে ছিল, দিদিমাই চেয়েছিলেন ওর সঙ্গে বিয়ে হোক, কারণ আমার দিদিমাকে উনি অসম্ভব ভালোবাসতেন এবং সারাক্ষণ দিদার সঙ্গে সঙ্গে থাকতেন। কানেকশন স্লো হয়ে যাচ্ছে এখানে একটু, আমি যেখানে আছি সেখানে নেটওয়ার্কের একটু ইস্যুস আছে, আশা করি একটু আমাকে বলবেন যে আমি আটকে গেছি কিনা বা চলছে কিনা, একটা হ্যালো বলবেন। তো দিদিমাই পছন্দ করে গিয়েছিলেন এবং পরবর্তীকালে যেটা হলো সেটা হচ্ছে যে দিদিমার খুব ইচ্ছে ছিল ওই যাকে দিদিমা পছন্দ করেছেন তার সঙ্গে দাদার বিয়ে হোক এবং এই সময় দিদিমা মারা যান। সেটা একটা প্রতিবন্ধকতা তৈরি হয়, দিদিমা মারা যান, সেটা আমি বলছি 11 সালের কথা। তখন দিদিমা, থ্যাংক ইউ তিথি, থ্যাংক ইউ। দিদিমা মারা যান এবং সেই সময় ওই দিদির সঙ্গে বিয়ে দেওয়াটা সম্ভব হয়নি, কারণ আমাদেরও পারিবারিক অনেকগুলো অসুবিধে ছিল এবং দিদিরও পরিবারে দিদির ভাই মারা যান এবং ওনার পুরো পরিবারের দায়িত্ব ওনার উপরে এসে পড়েন, এইসব বিভিন্ন কারণে বিয়ে হয়নি। এবং আমার দাদার একটা দীর্ঘ শারীরিক প্রতিবন্ধকতা, একটা মানসিক প্রতিবন্ধকতা আছে, সেটার সঙ্গে উনি কনস্ট্যান্ট লড়াই করেন এবং সেটা একটা ফাইট তো ওনার আছেই, যে শরীরের সঙ্গে একটা ফাইট ওনাকে চালাতে হয়, ওনার অনেক ধরনের ওষুধ চলে, অনেক ধরনের মেডিকেশনের মধ্যে থাকতে হয়। তার সঙ্গে যেটা হয় যে যেহেতু একটু সরল সাদাসিধে স্বাভাবিক মানুষ, অনেক মানুষ আছেন আমাদের আশেপাশে যে এলাকাতে ও থাকে, তারা ওকে খুব হাসির পাত্র বানানোর চেষ্টা করে, সেটাও কিন্তু ওর একটা মানসিক কষ্টের জায়গা। এটা কিন্তু ঘটনা, যেটা আমি আজকে লাইভে বলতে বাধ্য হচ্ছি, যে এখানের অনেক মানুষ আছেন যারা ওকে নিয়ে খুব মানে ওর কিছু হবে না, ও এই ধরনের মানুষ, ওর কিছু হবে না, এই ধরনের হাসির পাত্র বানানোর চেষ্টা করি। তাদেরকে আমি খুবই ঘৃণা করি, আমি এই ধরনের মানুষকে ঘৃণা করি যারা মানুষকে সম্মান করতে জানে না এবং মানুষের দুর্বলতা নিয়ে যারা খোরাক বানায়, আমি তাদেরকে ঘৃণা করি। এবং এটা কিন্তু আমার দাদার সঙ্গে দিনের পর দিন হয়েছে এবং গতকালও হয়েছে এটা ওর বিয়ের পরে। সুতরাং এই ধরনের মানুষ যারা এই ধরনের আচরণ করেন আমার আশেপাশের লোকজন, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো এই ধরনের ঘটনা ঘটাবেন না, কারণ সেটা অত্যন্ত কদর্য মনের পরিচয় দেয়। আমি কখনোই বলবো না আমি এটার এগেইনস্টে স্টেপ নিতে পারি, সেগুলো তো পরের কথা, বাজে কথা, কিন্তু আপনি নিজেকে খুব ঘৃণ্য প্রমাণ করেন এই ধরনের কথা বলে। কারোর ভালোতে আপনি যদি সুখী না হন তাহলে আপনি খুব ঘৃণ্য মনের পরিচয় দিচ্ছেন।
আপনারা খুব ঘৃণ্য মনের পরিচয় দিচ্ছেন, যে যারা বাজে বাজে কমেন্টস করেন, যারা খারাপ কথা বলেন, যে কোনো মানুষের ভালো হলে, কোনো মানুষের জীবনে যদি কোনো সুবিধে হয়, কোনো কাউকে পায় জীবনে চলার জন্য, তাকে নিয়ে যারা খোরাক বানান তারা অত্যন্ত ঘৃণ্য মনের মানুষ। এবং ঘৃণ্য মনের মানুষগুলো খুব যে সুদূরে থাকে তা নয়, আমাদের আশেপাশেই থাকে, আমাদের মধ্যেই বিরাজমান। যাই গে, আজকে আমি সেই কথাটা বলবো না, কিন্তু আজকে আমার আত্মীয় স্বজনদের মধ্যে আমি বলছি যে তার পরবর্তীকালে যখন আমরা ভাবি যে এই ঘটনাটা ঘটানো যায়, বিয়েটা দেওয়া যায়, সেই সময় আমার মা অত্যন্ত অসুস্থ হয়ে পড়েন। এবং প্রবীর আমি চিনতে, হ্যাঁ 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 প্রবীর ভালো আছো তো? তো সেই যেটা আমি বলছিলাম যে যখন বিয়ের একটা কথাবার্তা চলছে যে এরকম একটা হতে পারে, সেই সময় মা খুব অসুস্থ হয়ে পড়েন। এবং আপনারা প্রত্যেকেই জানেন যে আমার মা 2 বছর বিছানা শয্যাশায়ী ছিলেন, বিছানায় ছিলেন। এবং মা চলে যান 2023 সালে। মা চলে যাওয়ার পরে আমরা অত্যন্ত মর্মাহত হয়ে পড়ি। এবং মা চলে যাওয়ার পরে পরেই দাদাও খুব অসুস্থ হয়ে পড়েন। মানে মা চলে যাওয়ার কিছুদিন পরেই দাদা অত্যন্ত ভুগতে থাকেন এবং শারীরিক অবস্থা খুব খারাপ হয়ে যায়। এবং আমি ডিসাইড করি যে দাদাকে আর এখানে রাখবো না, আমি দাদাকে নিয়ে চলে যাব আমার কাছে, আমি যেখানে থাকি। কিন্তু সেটা সম্ভব হয় না। আমার দাদা যে ধরনের মানুষ, উনি যে এলাকায় থাকেন, আমাকে ডাক্তার বলে, ওনাকে যারা চিকিৎসা করে, মানে খানিকটা অন্ধ মানুষের মতো। আপনি যদি চোখে না দেখতে পান, আপনি দীর্ঘদিন যদি যে জায়গাটায় আছেন সেই জায়গাটা তো মুখস্থ হয়ে যায় যে এখানে আমার বাথরুম, এখানে আমার ঘর, এখানে সে সেটাকে প্র্যাকটিস করে নেয় এবং খুব কমফোর্টেবলি থাকতে পারে। কিন্তু তাকে যদি অন্য জায়গায় নিয়ে গিয়ে ফেলা হয় তাহলে তার খুব অসুবিধে হয়। সেরকমই আমার দাদার যে যেখানে থেকে মানুষ, যেখানে মানুষজনকে ও চেনে, সেখান থেকে ওকে যদি সরিয়ে নিয়ে যাওয়া হয় তাহলে ওর শারীরিক অবস্থা আরো খারাপ হয়ে যাবে। এটা কিন্তু ঘটনা যে ওকে এখান থেকে যদি ওকে সরিয়ে নিয়ে যাওয়া হয় তাহলে ওর শারীরিক অবস্থা আরো খারাপ হয়ে যাবে। তো আমরা সেটা ডিসাইড করতে পারছিলাম না যে ওকে, আর আমার পক্ষেও বেহালা থেকে শুটিং করে এখানে এসে রোজ ওকে দেখাশোনা করার একটা অসুবিধা হচ্ছিল। কিন্তু এই যে দিদি যার সঙ্গে বিয়ে হচ্ছে, আমার মাকে উনি দীর্ঘদিন একইভাবে সেবা করে এসেছেন। মা যতদিন অসুস্থ ছিলেন এবং হাওড়ায় যতদিন ছিলেন, আমার কাছ থেকে যখন চলে এলেন, এবং তবে থেকে, মানে উনি তো আমাদের 98 থেকেই চেনেন, কিন্তু এই লাস্ট 4 বছর আমার মায়ের জন্য এবং আমার দাদার জন্য উনি বোধহয় ওনার কাজের বাইরে জীবনটা পাত করে দিয়েছেন। সত্যি কথা, এটা না স্বীকার না করলে খুব মানে খুব অন্যায় হবে। কারণ উনি সত্যি সত্যি রানী, ওনার নাম, উনি মনের দিক থেকেও রানী। কারণ উনি আমার মাকে যেভাবে সেবা করেছেন, এবং আমার মা ওনার হাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। আমি কখনো এসে পৌঁছতে পারিনি, মেয়ে হয়ে আমি এসে পৌঁছতে পারিনি বেহালায়, কারণ আমি যখন বাথরুমে সেই সময় আমার মা মারা গেছেন। এবং আমার মা ওনার হাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে, আমার মাকে শেষ জলটা উনিই খাইয়েছেন। এবং কনস্ট্যান্ট আমার দাদার দেখাশোনা, দাদা কি ওষুধ খাবে, দাদার কেন এত শরীর খারাপ হচ্ছে, দাদাকে কোথায় ডাক্তারখানায় নিয়ে যেতে হবে, সমস্ত ছুটাছুটি উনিই করেন। এইরকম ডামাডোলের মধ্যে যখন যাচ্ছি আমরা, এবং আমার দাদা যখন একটা স্টেডি জায়গায় এসে, শরীর বলতে নেই, ভগবানের দয়ায় একটা ঠিকঠাক জায়গায় এসেছে, তখন আরেকজন, মানে ঈশ্বর যে মানুষের মধ্যেই থাকে সেটা আমাদের ঈশ্বরই প্রমাণ দেন। আর ঈশ্বর তো নিজে যেহেতু সামনে আসতে পারে না, তখন কারণ না কারণ মাধ্যমে আসেন। সে এরকম একজন মাধ্যম হচ্ছে অর্পিতা। অর্পিতা হচ্ছে আমাদের তারাসুন্দর স্কুলের হেডমিস্ট্রেস এবং আমার মায়েরই ছাত্রী এবং রানী দিদির পরম বন্ধু। ও আমাকে বলে যে দিদি, দাদার সঙ্গে যদি রানী দিদির বিয়ে দেয়া যায়। আমি তখন বলি, বিয়ে হচ্ছে স্বতন্ত্র সিদ্ধান্ত। যে দুটি মানুষ বিয়ে করবে তাদের মধ্যে যদি বিয়ে করার ইচ্ছে থাকে বা প্রবণতা থাকে বা একে অপরকে পছন্দ করেন, তখন তাদেরকে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে যেতে পারে। আগে সেই দুটো মানুষকে ডিসিশন নিতে হবে। তখন অর্পিতা বলে যে রানী দিদি রাজি, এবং দাদা তো আগে থেকেই রাজি ছিলেন। এবং আমার শাশুড়ি মায়েরও খুব ইচ্ছে ছিল, আমার দিদিমার যেরকম খুব ইচ্ছে ছিল রানী দিদির সঙ্গে বিয়ে হোক, আমার মায়ের ইচ্ছে ছিল রানী দিদির সঙ্গে বিয়ে হোক, এবং আমার শাশুড়ি মায়েরও
খুব ইচ্ছে যে রানী দিদির সঙ্গে বিয়ে হোক। এবং বিশ্বাস করুন আমার এই শুটিং এর মধ্যে আমাকে এতটুকু কোনো দায়িত্ব নিতে হয়নি। অর্পিতা নিজে দায়িত্ব, মানে আমি এত অর্পিতার কথা বলছি যারা আপনারা অর্পিতাকে চেনেন না, যে একটা মানুষ যে 2024-এ দাঁড়িয়ে কোনো মানুষের জন্য এত করতে পারে, এটা অবাক করে দেওয়ার মতো। তো অর্পিতাই ডিসিশন নেয়, অর্পিতাই গিয়ে সমস্ত কিছু করে, অর্পিতাই রেজিস্ট্রেশনের ব্যবস্থা করে, এবং আমরা ঠিক করি যে রেজিস্ট্রি করেই বিয়েটা হবে। কিন্তু পরবর্তীকালে আমার মায়ের ভীষণ আশা ছিল যে মায়ের বাড়ির মধ্যে যাতে ছেলের বিয়ে হয়, এবং যার জন্য আমরা কোনো বাড়ি ভাড়া করিনি। আমাদের ছোট্ট বাড়ি, আমাদের ভাঙা বাড়ি, আমাদের 138 বছরের বাড়ি হাওড়ায়, আপনারা দেখতেই পাচ্ছেন, আমি ছবি পোস্ট করছি। আমরা সেই বাড়িতে, সেই মায়ের ঘরে, মা যে ঘরটায় থাকতেন সেই ঘরে আমি বিয়ের ব্যবস্থা করেছি। আমি করিনি, আমি বললে ভুল হবে, আমি থেকেছি, আমি আছি, আমি সমস্ত কিছু যা করার সমস্ত কিছু অর্পিতা করছে। মানে একটা আলপিন থেকে একটা সেফটি পিন থেকে সমস্ত কিছু অর্পিতাই ব্যবস্থা করেছে। এবং আরো যে দিদিরা আছেন, মানে আমি এবারেই পরিচিত হলাম তাদের সঙ্গে, যে অর্পিতার যে বন্ধু বান্ধব, মানে রানী দিদি স্কুলের যারা আছেন, রানী দিদির পরিচিত যারা আছেন, রানী দিদিকে সবাই এত ভালোবাসেন, কারণ রানী দিদি সবার জন্য নিঃস্বার্থ ভাবে করে, আমাদের জন্য যেরকম নিঃস্বার্থ ভাবে করে, তো সবার জন্যই নিঃস্বার্থ ভাবে করে। তো সবাই মিলে আমাদের এই কাজটা উদ্ধার হয়েছে। আর আজকে আমাদের ভাত কাপড়ের অনুষ্ঠানও হয়েছে, এবং আমার দাদার বর্তমান পরিচয় বিবাহিত, এবং রানী মাকে আমরা রানীর মতোই বরণ করে নিয়েছি, রানী দিদিকে, যে যাতে সে আমাদের বাড়ির রানী হয়ে থাকতে পারে। আমার বড়দাদার বউ আছে, তিনিও আমাদের বাড়ির একজন রানী, মা লক্ষ্মী, আমার রানী দিদিও লক্ষ্মী, এবং তারা সুখে থাকুক, ভালো থাকুক, এটাই চাই। এবং আপনারা প্রত্যেকে আশীর্বাদ করুন, শুভেচ্ছা জানান, যে যাতে তারা খুব ভালো থাকে, খুব আনন্দে থাকতে পারে, খুব 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 ভালো থাকতে পারে। এবং এত বড় যে একটা কাজ উদ্ধার হলো, আমি যে এই মায়ের দায়িত্বটা পালন করতে পারলাম, মায়ের শেষ ইচ্ছে ছিল, আজকে মা নেই কিন্তু মা তো সর্বত্র বিরাজমান, সর্বত্র বিরাজমান। হ্যাঁ, টাকা না সরা করতাম, ঠিকই বলেছো। তো মা আজকে নিশ্চয়ই আশীর্বাদ করছেন। এবং সব থেকে দুঃখের বিষয়, আমার একজন মাসি ছিলেন, আমার তো কোনো মামা নেই সেভাবে, আমার মায়ের একজন বোন ছিলেন, আমার মাসি, আমার ছোট মাসিও এই বিয়ের 3 দিন আগে মারা গেছেন, হঠাৎ করে হার্ট ফেল করে। আমার মায়ের যেরকম হার্ট ফেলিয়ার হয়েছিল, উনিও হার্ট ফেল করে মারা গেছেন। তো উনিও নেই, কিন্তু এরা সবাই আছে, আমি জানি এরা সবাই আছেন। বাবাও হয়তো জন্মে গেছে, কিন্তু তার আশীর্বাদ ইউনিভার্সে রয়ে গেছে। এবং ইউনিভার্সাল যেসব সোল আছে, যারা অত্যন্ত ভালো সোল, যারা ঈশ্বর বলেই আমরা জানি, তারা নিশ্চয়ই এদেরকে আশীর্বাদ করছে। এবং এই দুটো মানুষ একসাথে খুব ভালো থাকবে আমরা আশা রাখছি। আমি তো অর্পিতাকে তো ধন্যবাদ জানিয়েছি সমাজ মাধ্যমে, যারা এই বিয়েতে সহযোগিতা করছেন তাদের প্রত্যেকের ধন্যবাদ জানাই। এবং ধন্যবাদ জানাই আপনারা যারা খুব উৎসুক হয়ে জানতে চেয়েছিলেন যে কার বিয়ে হচ্ছে, খুব পজিটিভলি নিয়েছিলেন। এবং সেই সব বন্ধুদের জানাই যারা এই বিয়েটাকে সাপোর্ট করেছেন, তারা হয়তো বিয়েতে প্রেজেন্ট হতে পারেননি, কিন্তু সমাজ মাধ্যমে তারা প্রত্যেকটা মানুষ, এর মধ্যে আমার জয়ন্তদার কথা বলতেই হবে, জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়, ওনার কথা বলতেই হবে। উনি আমাকে বলেছেন আপনি একটা দারুণ কাজ করলেন। এভরিওয়ান যারা বলেছেন আপনি একটা দারুণ কাজ করলেন, যেসব বন্ধুরা বলেছেন যে এটা একটা খুব ভালো কাজ হলো, হ্যাঁ, সেই সমস্ত মানুষ। আমার বর বলছে হু ইজ অর্পিতা, অলরেডি আমি বলে দিয়েছি অর্পিতাকে, ইয়ার কি মেরো না তুমি। অর্পিতা হচ্ছে আমাদের তারা সুন্দরীর হেডমিস্ট্রেস, যে এই গুরু দায়িত্ব পালন করেছে। এবং সব থেকে বড় কথা, আমি এখানে এসে দেখলাম অর্পিতার দাদা হচ্ছে সঞ্জু, যার সঙ্গে আমরা মানে ছোটবেলা থেকে আমরা বড় হয়েছি, একসঙ্গে আমরা বন্ধু, আমরা সবাই বড় হয়েছি, আমরা হই মারামারি, মানে লাথালাথি করে, লিটারালি মানে ছেলে মেয়ে যখন কেউ বিশ্বাস করতো না বন্ধু হয়, আমি সঞ্জু, আমি রাত্রি, আমরা ছিলাম বন্ধু, মানে বন্ধু, এখনো আমরা বন্ধু। আর আমার দাদার যে এত বড় কাজটা, সেটা কিন্তু সঞ্জু না থাকলে সম্ভব হতো না, কুণাল দা না থাকলে যেরকম সম্ভব হতো না, অর্পিতা না থাকলে সম্ভব হতো না, আরো সবাই না থাকলে সম্ভব হতো না, সঞ্জু না থাকলে একেবারেই হতো না। মানে আজকে আমাদের ভাত কাপড়ের অনুষ্ঠানটাও কিন্তু সম্ভব হয়েছে সঞ্জুর জন্য। আমি তো খালি সশরীরে এসে দাঁড়িয়েছি, আমার বাড়ির লোকজন, আর নিয়ম বলেছি। সুতরাং আপনারা যারা এত শুভেচ্ছা জানিয়েছেন, আমার দায়িত্ব ছিল আপনাদের জানানো, আর এই ধরনের কাজকে আপনারা সবাই মিলে সাপোর্ট করুন, কুৎসা করবেন না, সবাই মিলে সাপোর্ট করুন। যারা কুৎসা করেন, আমি দেখেছি সমাজ মাধ্যমে কুৎসা করার একটা জায়গা, যারা কারোর ভালো চান না, যারা খুব লোকের বদনাম করে আনন্দ পান,
এতে কিন্তু কোনো লাভ হয় না, এতে আপনারই ক্ষতি হবে। আপনারও পরিবার আছে, আপনারও পরিবারের লোকজন আছে, তাদের ভালোর জন্য ভাবতে হবে। সুতরাং এই ধরনের কাজ যখন হয়, এই ধরনের মানুষজনের যখন ভালো হয়, তাদের সঙ্গে থাকার চেষ্টা করবেন। অত্যন্ত আনন্দে থাকবেন, প্রত্যেকে ভালো থাকবেন এবং আশীর্বাদ করবেন নবদম্পতিকে, সবাই যেন খুব ভালো থাকবেন। খুব ভালো থাকুন, আনন্দে থাকুন। আশা করি পরের লাইভে আবার দেখা হবে, আবার কিছু নতুন নিয়ে আসবো। আজকের মতো বিদায়, কারণ আজকে আমরা অলরেডি বিজি হয়ে যাব। ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আর অবশ্যই আমাদের পরের ছবি, পুজোর সময় আমার ছবি আসবে, 25শে ডিসেম্বর আমার ছবি আসবে, সেই সব ছবিগুলো দেখবেন এবং আমাকে জানাবেন কেমন লাগলো। ভালো থাকবেন, আনন্দে থাকবেন বন্ধুরা। অনেক 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 ধন্যবাদ এতক্ষণ ধরে আমার এই লাইভটা দেখার জন্য, অনেক ধন্যবাদ।